নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক সম্বুদ্ধর লেখা শিকার কাহিনী সংকলন থেকে নেওয়া একটি গল্প, হাতির হিম্মত। কান্তি চৌধুরী আমাদের প্রতিবেশী ছিলেন। তখন আমরা শিশু, তিনি অতি বৃদ্ধ, দীর্ঘ রৌদ্রদগ্ধ গৌরবর্ণ মূর্তি, মাথায় বিপুল টাক, উন্নত নাসিকা। প্রত্যহ সন্ধ্যায় কান্তি চৌধুরীর বৈঠকখানায় আমরা যাইতাম। কান্তি চৌধুরী গল্প বলিতেন, আমরা শুনিতাম। যৌবনে কান্তি চৌধুরী প্রসিদ্ধ শিকারী ছিলেন। সেই শিকারের গল্পই তিনি বলিতেন, আমরা শুনিয়া মুগ্ধ হইতাম। মুগ্ধ না হইলে কান্তি চৌধুরী রাগ করিতেন। কান্তি চৌধুরী মারা গিয়াছেন, কিন্তু তাহার গল্প মরে নাই। আমাদের স্মৃতিতে তাহারা বাঁচিয়া আছে। সেই গল্প দুই একটা আপনাদের শুনাইব। যেমন শুনিয়াছি ঠিক তেমনটিই শুনাইব। কান্তি চৌধুরী বলিলেন, হাতির ওস্তাদ ছিলেন স্যান্ডারসন সাহেব, অমন আর হয়নি। সেই স্যান্ডারসন গো, ডন আর আয়নপুরের মানুষ খাকিকে যিনি মেরেছিলেন। মাইসোর রাজস্টেটে বহু বছর চাকরি করে যান। বাংলাদেশেও চাটগাঁয়ে এসেছিলেন কিছুকাল। সত্যকার বিচক্ষণ লোক, শিকারীর যেমনটি হতে হয়। শিকার করে করে বেড়াতে গিয়ে ম্যালেরিয়া জ্বরের নারী নক্ষত্র বার করে ফেললেন। ডাক্তাররা আজও তার খোঁজ জানে না, বলে মশায় কামড়ালে জ্বর হয়। বইও লিখে গেছেন, বড় হয়ে পড়ো সেই বই, অনেক কথা শিখতে পাবে। আমার কিন্তু উদ্ভুটটি কপাল। সেই বইয়ের কথা মতো চলতে গিয়েই এমন আশ্চর্য কাণ্ড দেখেছিলাম, সে ভাবতে আজও গায়ে কাটা দেয়। আসামের দিকে একটি ছোট্ট নেটিভ স্টেট, তার নাম বলবো না। কেন বলবো না সেটা গল্প শুনলেই বুঝতেই পারবে। সেই স্টেটের একটা বড় বন ইজারা নেবার কথা হচ্ছিল। বড় সাহেব বললেন, চৌধুরী তুমি নিজে যাও, কেমন বন, কি বৃত্তান্ত, কাঠকুটো নিয়ে আসবার কি ব্যবস্থা, সব দেখে শুনে পাকা কথা কয়ে এসো। চললাম। ছোট্ট স্টেট, কিন্তু তাই বলে তার অনুষ্ঠানের ত্রুটি নেই। আদব কায়দা নিখুঁত, জমজমাট। রাজার বয়স তখন বছর ৪৫, দশাশয়ী চেহারা। এককালে কুস্তিবাঞ্জা লড়েছেন দেখলেই বোঝা যায়। বিরাট দেহ, বিরাট মন। বয়সকালে প্রকাণ্ড শিকারী ছিলেন। ইদানিং বয়স বেড়ে মোটা হয়ে পড়েছেন। নিজে বিশেষ বেরোন না, তবু উৎসাহ তখনও সমানই আছে। রাজ্যে মন্ত্রী, সেনাপতি, পাত্তর মিত্তির কিছুরই অভাব নেই। অভাব শুধু রাজপুত্তুরের। রাজা নিঃসন্তান। যুবরাজ হচ্ছেন ছোট ভাই, এরপরে তিনিই গদি পাবেন। রাজাকে দেখে পছন্দ হয়েছিল। এটিকে কিন্তু প্রথম থেকে কেমন ভালো লাগলো না। একটু যেন আদুরে গোপাল, একটু যেন ছিচকে বুদ্ধি। তাই আসাম মণিপুর অঞ্চল, দুই ভাইকে দেখে আমার কেবলই সেই গোবিন্দ মাণিক্য আর নক্ষত্র রায়ের কথা মনে পড়তে লাগলো। নক্ষত্র যে আমাকেও নক্ষত্র দেখিয়ে ছাড়বেন সেটা তখন জানতাম না, তবু মনের ভেতর কীরকম কু ডাকতে লাগলো। একেই বোধহয় বলে প্রি সেন্টিমেন্ট। সে যাক, বন্টন ঘুরে দেখতে হবে। হেড অফিসে তার রিপোর্ট পাঠিয়ে জবাব আনব, তবে কথাবার্তা পাকা হবে। বেশ কিছুদিন বাসের ধাক্কা। রাজবাড়ির সদরে গেস্ট হাউস, সেইখানে বাসা দিলে আদর যত্নের সীমা রইল না। সেই আদর যত্নই কাল হলো। মন্ত্রী নিজে অতিথি সেবার তদারক করেন। রাজা নিজে দুবেলা এসে খবর নিয়ে যান। বলেছি তো, রাজা হলেও এর অভিমানের বালাই ছিল না। খাঁটি ভদ্রলোক।
আর যে কটি লোকের সঙ্গে আলাপ হলো তাদের মধ্যে প্রধান হচ্ছেন দুজন, ডাক্তার আর রেসিডেন্ট। ডাক্তারটি আদা সাহেব ফিরিঙ্গি, বয়স 60-এর ওপরে, কিন্তু বুড়ো নন। যেমন বুদ্ধি তেমনি পড়াশোনা, সত্যিকার রাজবৈদ্য হবার মতো লোক। কাজকর্ম তো বেশি ছিল না, পড়াশোনা আর নিজের ক্লিনিকটি নিয়েই পড়ে থাকতেন ভদ্রলোক। হেন বস্তু নেই যা জানতেন না। শুধু মানুষ বলে নয়, জীবজন্তু, গাছপালা সকলের সম্বন্ধেই অগাধ উৎসাহ ছিল তার। তাই রাজা নিয়ে কারবার। তাদের আর যাই থাক বা না থাক, ব্রেনের বালাই নেই। আমাকে পেয়ে যেন বলতে গেলেন ভদ্রলোক। পাহাড়ে বনে কোথায় কি নতুন গাছের নতুন পাখির সন্ধান পেয়েছেন, তাদের কার কোন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষত্ব কি, তার অনেক গল্প আমাকে শোনালেন। বলতে লজ্জা নেই, অনেক কথাই তার বুঝতাম না, তবু শুনতে ভালো লাগতো। মনে হতো যে ডাক্তার রাজার চাকরি করছে সে যেন শুধু একটা বাইরের খোসা, তার ভেতরে লুকিয়ে রয়েছে আসল মানুষটি। সে তথ্যের সন্ধানী, সাধক, ঋষি। রেসিডেন্ট সাহেবটি খাস বিলিতি। রেসিডেন্ট বললাম, কিন্তু আসলে বোধ হয় তার পদবি ছিল পলিটিক্যাল এজেন্ট। নেটিভ স্টেটগুলোতে একজন করে রেসিডেন্ট থাকে জানো তো। স্টেট ছোট হলে কাছাকাছি কয়েকটা স্টেট নিয়ে একজন থাকেন। পালা করে তিনি এ স্টেটে কিছুদিন, ও স্টেটে কিছুদিন ঘুরে বেড়ান। ব্রিটিশ রাজের প্রতিনিধি নায়েবেরা। বিদ্যাবুদ্ধি থাক না থাক, চালটিও থাকে তেমনই। এই সাহেবটা যার কথা বলছি, বিদ্যাবুদ্ধির দিক থেকে এটা ছিল একটা জন্তু বিশেষ। তবু হুকুমত বড় তারই। অমন আত্মম্ভবী দাম্ভিক জীবনে বেশি দেখিনি। তবু আছেন যখন, না সয়ে গিয়ে উপায় নেই। মহারাজা তাকে মেনে চলতে তিনি বাধ্য। কিন্তু তার সঙ্গ আদৌ পছন্দ করতেন না। নেহাত যেটুকু নইলে নয়, তার বেশি মেলামেশাও করতেন না তার সঙ্গে। সে ত্রুটি কিন্তু পুষিয়ে দিতেন তার ছোট ভাই যুবরাজ। দিন রাত সাহেবের লেজেই ঘুরছে সে, যেন সেই সাহেবের মোসাহেবি করাই তার চরম ব্রত। আর ছিল একটি জীব, মহারাজার আদরের হাতি জমজম। অমন হাতি আর দেখব না। পাক্কা 7 হাত উঁচু, পাহাড়ের মতো দেহ, সর্বাঙ্গে যেন তেল পিছলে পড়ছে। থাকতেও তেমনই তোয়াজে। মহারাজার প্রিয় বাহন, তার যৌবনকালের শিকারের সঙ্গী। এখন শেষ বয়সে তার যত্নের কোনো দিক দিয়ে কোনো ত্রুটি না হয়, সেদিকে মহারাজের সারাক্ষণ দৃষ্টি। নিজে দুবেলা হাতে করে তাকে দানা খাইয়ে দিতেন। কালীভদ্রে মিছিলে বেরুলে তখন এই জমজমি হতো তার বাহন। অন্য হাতির পিঠে তিনি উঠতেন না। বন দেখলাম, রিপোর্ট পাঠিয়ে দিলাম। এখন যে কদিন চিঠির জবাব না পাই, আমার আর কোনো কাজই নেই, নির্বিকল্প ছুটি। ওরই মধ্যে একদিন কথা উঠল, শিকারে যাব। কথাটা প্রথমে কে তুলেছিল মনে নেই, কিন্তু রেসিডেন্ট সাহেব একেবারে মেতে উঠলেন। আর তিনি নাচলেই সঙ্গে সঙ্গে যুবরাজকেও নাচতে হবে। উদ্যোগ আয়োজনে প্রলয়কাণ্ড বাঁধিয়ে তুলল দুজনে। মহারাজা আমাকে বললেন, বেশ তো, আসুন এক হাত খেলে। আমার বনে জন্তু জানোয়ারের অভাব নেই। আমি বললাম, খেলে আসুন মানে আপনি? মহারাজা বললেন, আমি যাব না। আমি বললাম, কেন? মহারাজা বললেন, আমি আর বেরোই না, এখন বয়স হয়েছে। আমি বললাম, ও বলে আমাকে ভোলাতে পারবেন না মহারাজা। বয়স কাদের হয় আর কাদের হয় না সে আমি চিনি। আমার সোজা কথা, আপনি না গেলে আমিও যাব না। মহারাজা বললেন, তা কেন? আপনি যান না, ওদের সঙ্গেই খেলে আসুন। ওরা মানে যুবরাজ আর রেসিডেন্ট। তাদের সঙ্গে হল্লা করে যাওয়া আমার ধাতে পোষাবে না। অথচ একজন তার ওপরওয়ালা,
অন্যজন তার আপন ভাই। আমি হাজার হোক বিদেশি। কথাটা বলি কি না বলি ভেবে ইতস্তত করছি, এমন সময় ভগবানই বাঁচিয়ে দিলেন। রাজবাড়ির বাইরের লনে পায়চারি করতে করতে আমরা কথা বলছিলাম। একটি লোক দূরে এসে প্রণাম করে দাঁড়ালো। চিনলাম, সে জমজমের মাহুত। মহারাজা ইশারা করে কাছে ডাকলেন তাকে। বললেন, কি খবর? মাহুত প্রণাম করে বললে, হুকুম হয়েছে, জমজমকে নিয়ে যেতে হবে। মহারাজার পায়চারি থেমে গেল। বললেন, কার হুকুম? সাহেবের। তারপর? জমজম গরম হয়েছে, মস্তের লক্ষণ দেখা যাচ্ছে। তখন এপ্রিল মাস, প্রচণ্ড গরম। ওই সময়টাতে মদ্দা হাতির কানের পাশ দিয়ে চামড়ার ছোট ছোট ছেদা বয়ে জল গড়াতে থাকে। কস্তুরীর মতো তার গন্ধ। শুদ্ধ ভাষায় একে বলে মদ খরণ, দেশি কথায় বলে মস্ত। হাতির তখন গা মাথা গরম হয়ে যায়, কেউ কেউ বা একেবারে ক্ষেপেও ওঠে। তখন তাদের একেবারে ঠান্ডায় রেখে বিশ্রাম দেওয়াই নিয়ম, নইলে বিপদ। মহারাজা একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সে কথা বলেছিস? মাহুত বললে, বলেছি। কি হলো? বললেন, ওসব বাজে কথা। জমজম গেলে আমার ঝামেলা বাড়বে, আমি তাই মিথ্যে বানিয়ে বলছি। অনেককালের বুড়ো মাহুত, সাদা দাড়ি বুক অবধি ঝুলে পড়েছে। বলতে বলতে তার চোখ চকচক করে উঠল। আগুন না জল বুঝলাম না। মহারাজার মুখ থমথমে হয়ে উঠল। বললেন, আচ্ছা যা। মিনিট 10 নিঃশব্দে পায়চারি করতে লাগলেন তিনি। তারপর হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে বললেন, চৌধুরী তৈরি হন গে, আমিও যাব। আমি বললাম, যাবেন? মহারাজা বললেন, হ্যাঁ, জমজমকে যেতে দিতেই হবে, কিন্তু ওর পিঠে আমি আর কাউকে চড়তে দেব না। দিন 3 পরে শিকারের মিছিল বেরুলো। জমজমের পিঠে মহারাজা নিজে, আর এক হাতিতে রেসিডেন্ট আর যুবরাজ, এক হাতিতে আমি আর ডাক্তার। এছাড়া আরও অনেক হাতি, অনেক শিকারী। খবর এসেছে মাইল 10 দূরের এক গ্রামে বাঘে মানুষ মেরেছে। সেই দিকেই চললাম আমরা। গায়ের পাশে মাঠ জুড়ে নলখাগড়ার বন, তারই মধ্যে বাঘের বাসা। দলবল নিয়ে আমরা যখন গিয়ে বন ঘিরে ফেললাম, তখন বেলা প্রায় দুপুর হেলে গিয়েছে। মহারাজা বললেন, দেরি নয়, জঙ্গল ভাঙাও। এই দিকে আমরা ঘাঁটি আগলাবো, বিটাররা ওই দিক থেকে তারা দিক। তাই হলো। বিটারদের রওনা করে দিয়ে আমরা সেমি সার্কেল হয়ে দাঁড়ালাম। মাঝখানে মহারাজা, তার বায়ে আমার হাতি, ডান দিকে যুবরাজ আর রেসিডেন্ট। ছোট বন, ভাঙতে সময়ও লাগলো না। আমরা তৈরি হয়ে দাঁড়াতে না দাঁড়াতেই ওদিক থেকে বিটারদের হই হল্লা কানে এলো। তারপর বোধ হয় 10টি মিনিট কাটতে না কাটতে বন চিরে বাঘ বেরিয়ে এলো, একদম জমজমের সোজাসুজি। এরকম বড় হয় না। জঙ্গল পিট করলে বাঘ প্রথমটা ঘাপটি মেরে লুকিয়ে থাকতেই চেষ্টা করে। এটা বোধ হয় ক্ষেপেই ছিল। ভাবগতিক দেখেও তাই মনে হলো। বনের বাইরে এসেও সে থামল না বা পালাবার চেষ্টা করল না। মাঠ পার হয়ে সোজা জমজমের দিকে চার্জ করল। মহারাজা বন্দুক তুলে প্রস্তুত হলেন। মাহুত তার নজর ছেড়ে দেবার জন্যে জমজমের মাথার উপরে উবু হয়ে শুয়ে পড়ল। জমজম ঝানু শিকারী, সেও সুর বাগিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। বাঘ এলেই তাকে জড়িয়ে ধরে আছাড় মারবে। হাতির ঠিক হাত আষ্টেক দূরে এসে বাঘ থমকে দাঁড়ালো। অদ্ভুত একটা টেনশনের মুহূর্ত। বাঘ দাঁড়িয়ে ফাঁক খুঁজছে কোন দিক দিয়ে সে আক্রমণ করবে। হাতিও তাকে রয়েছে, এলেই তাকে ধরে ফেলবে। সেই তককে বাঘটাকে দেখে নিলাম। মাঝারি সাইজ, অপূর্ব সতেজ চেহারা, আর চার্জ দেখে যা ভেবেছিলাম তাই।
বাঘিনী। মানুষ জাতের এই বিশেষত্বটি বাঘেদের মধ্যেও দেখা যায়। বাঘের চাইতে বাঘিনীর ঝাঁজ বেশি, অনেক বেশি সহজে ক্ষেপে যায় তারা। 10 সেকেন্ডের বেশি হবে না, সেই এক মুহূর্ত দাঁড়িয়ে থেকেই বাঘ নিচু হয়ে বসে পড়ল। গুড়ি মেরে হাতির দিকে 1 পা 2 পা করে এগিয়ে চলল। এইবার লাফাবে। মহারাজা বন্দুক তুলে নিশানা করলেন, কিন্তু তারই মাঝে কাণ্ড যা ঘটবার ঘটে গেল। ও পাশের হাতির ওপর থেকে একেবারে জোড়া বন্দুকের শব্দ হলো, দুদ্দুম। প্রেসিডেন্ট আর যুবরাজ গুলি ছুঁড়েছেন। এটা নিয়ম নয়। যার সামনে বাঘ, গুলি ছুড়বার প্রথম অধিকার তারই। এই হচ্ছে শিকারের আইন। তাছাড়া ওভাবে গুলি করার বিপদও আছে। গুলি আমাদের গায়ে লাগতে পারত, তা লাগলো না। কিন্তু বাঘকেও লাগলো না, লাগলো তার লেজে। লেজে খেলানো বুদ্ধি তো কত আর হবে। তারপর যা ঘটে গেল সে মুখে বলে বোঝানো যায় না। চোখের পলকে কখন যে বাঘ লাফিয়ে গিয়ে জমজমের ওপরে পড়েছে সে যেন দেখতেই পেলাম না। ঠাহর যখন হলো তখন বাঘ হাতির সুর বেয়ে উঠে থাবার পর থাবা মেরে তার সুর, চোখ আর কপাল ফালা ফালা করে দিচ্ছে। হাতিও সুর বাঁকিয়ে তাকে জড়িয়ে ধরবার চেষ্টা করছে। রক্তের ধারায় তখন তার 2 চোখ প্রায় অন্ধ। বারবার করে বাঘের গায়ে সুর পেঁচিয়ে দিচ্ছে, কিন্তু বারবারই সুর ফসকে যাচ্ছে। বাহাদুর হাতি সমানে লড়ে যাচ্ছে, কিন্তু তার মুখে শব্দ নেই, পেছিয়ে যাবার চেষ্টা নেই। মহারাজা বন্দুক তুলে বসে আছেন, কিন্তু সেই অবস্থায় গুলি ছোড়া যায় না। আমার হাতেও বন্দুক, কিন্তু ছুটতে পারছি না। হাতিকে লাগবার ভয়। জমজমের মাহুত শুয়ে পড়ে হাতি চালাবার ডাঙুস দিয়ে বাঘের মাথা সই করে ধপাধপ বাড়ি কষাচ্ছে। তারই একটা খোঁচা কোনো গতিকে বাঘের চোখে টোকে লেগে থাকবে। হঠাৎ ঘেউ বলে সে পিছনে লাফিয়ে পড়ল। তারপর বিদ্যুতের মতো বেগে যুবরাজের হাতির পাশ কাটিয়ে সোজা বনে গিয়ে ঢুকল। মানুষ চিনেছিল বলতে হবে। সেই দিকের শিকারীর তখন সে বাঘের ওপরে গুলি চালাবার কথা, কিন্তু যারা চালাবে তারা কোথায়? যুবরাজ তখন ভয়ে আড়ষ্ট। রেসিডেন্টের হাতের বন্দুক খসে পড়ে গেছে। তবু হাজার হোক সাহেব বাচ্চা, উপস্থিত বুদ্ধিটা বজায় ছিল। বাঘকে আসতে দেখে আও 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 করে এমন একখানা বিকট আওয়াজ ছাড়লে সে বিষম আওয়াজ শুধু খাস বিলিতি গলা থেকেই বেরোনো সম্ভব। বাঙালির 14 পুরুষে অমন হাঁক ছাড়তে জানে না। মানুষের আর্তনাত্ম নয়, যেন বিএনআরের ইঞ্জিনের বাঁশি। জমজমের 2 চোখ তখন প্রায় অন্ধ। সেই বিকট চিৎকার শুনে তারও কি হলো কে জানে। হঠাৎ সে হাঁক দিয়ে লাফিয়ে উঠল। তারপর আচমকা পেছন ফিরে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালে। মাহুত তাকে সামলাতে পারে না। বিপদ বুঝে মহারাজ হাওদা থেকে লাফিয়ে পড়লেন। আমি আমার হাতিতে তাকে তুলে নিয়ে জমজমের পিছনে ছুটলাম। খানিক দূর এসে তার মাহুতকে পাওয়া গেল। পথের ধারে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাস্তার ওপরে গাছের ডাল ঝুঁকে ছিল, তাইতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। মাথায় পাগড়ি ছিল বলে তাই রক্ষা, নইলে মাথা ফেটে চৌচির হয়ে যেত। একটু সুস্থির হয়ে মহারাজা বললেন, বাঘ কোন দিকে গেল? ডাক্তার বললেন, বাঘ আজ আর থাক, এবার সোজা বাড়ি। মহারাজা বললেন, হাতি? মাহুতের তখন জ্ঞান হয়েছে। বললে, দৌড়ে তাকে ধরা যাবে না, তার জন্যে ভাবনা নেই, সে ঠিক ঘরে ফিরে যাবে। তাই হলো। রাজবাড়িতে পৌঁছে খবর পেলাম জমজম তার খানিক আগে একাই ফিরে এসেছে। সোজা গিয়ে তার নিজের ঘরে ঢুকেছে। মহারাজা বললেন, ডাক্তার চলো আগে তাকেই দেখে আসি।
গিয়ে দেখলাম ঘরের একেবারে পেছনের দিকে অন্ধকার কোণে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। তখনও সে হাঁপাচ্ছে, তখনও তার কপাল বেয়ে সুর বেয়ে রক্তের ধারা গড়াচ্ছে। মহারাজা কাছে গিয়ে তার গায়ে হাত রাখলেন, আদরের সুরে ডাকলেন, বাহাদুর। ডাক শুনে জমজম চমকে উঠল। তারপর তার দুই চোখ বেয়ে জলের ধারা নামল। ডাক্তার দেখে শুনে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। 5-6 দিন পরে ডাক্তার বিষণ্ণ মুখে এসে দাঁড়ালেন। হাতির ঘা পচে উঠেছে। বাঘেরা কাঁচা মাংস পচা মাংস খায়, দাঁত মাজে না। তাদের কামড় তাই প্রায়ই সেপটিক হয়ে ওঠে। তার উপর জমজমের তখন মস্ত অবস্থা, শরীর গরম। মহারাজা বললেন, তারপর? ডাক্তার মাথা নেড়ে বললেন, বাঁচাতে পারবো না, গ্যাংগ্রিনের লক্ষণ টের পাচ্ছি। মহারাজা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধরা গলায় বললেন, কদিন? ডাক্তার বললেন, তা বলা যায় না, অন্তত 15 দিন তো বটেই, 1 মাসও হতে পারে। মহারাজা বললেন, খুব কষ্ট পাবে? ডাক্তার বললেন, তা তো পাবেই, যতদিন যাবে যন্ত্রণা ততই বাড়বে। মহারাজা আবার চুপ করে রইলেন। ডাক্তার বললেন, আপনার যদি ইচ্ছে হয় কলকাতা থেকে অন্য ডাক্তার ডাকান, হয়তো তারা এসে সামলাতে পারবে। মহারাজা নড়ে চড়ে সোজা হয়ে বসলেন, বললেন, কেউ পারবে না ডাক্তার, তুমি যদি না পারো তবে আর কেউই পারবে না। তোমার চেয়ে বেশি আপন ভেবে ওর চিকিৎসা কে করবে তার নাম জানো? ডাক্তার বললেন, তবু তো এমন হতে পারে আমার যেটা জানা নেই। মহারাজা অধীর হয়ে বললেন, না না না, আমার বাবার আমলের ডাক্তার তুমি, তোমাকে ছেড়ে কবে আমরা অন্যকে ডেকেছি? যাও এখন, যা পারো গিয়ে করে দেখো। তার পরের দিন রাত্রে হাতির চিৎকারে আর কাতরানিতে একটুও ঘুমোতে পারলাম না। দুপুর রাত্রে জানলা দিয়ে চেয়ে দেখলাম দীর্ঘ একটি দেহ 2 হাত পেছনে করে লনের ওপর ধীরে ধীরে পায়চারি করে বেড়াচ্ছেন। মহারাজা। সমস্ত রাত হাতির চিৎকার চলল। সমস্তটি রাত মহারাজা তেমনিভাবে পায়চারি করে কাটালেন। ভোরবেলায় ডাক্তারকে ডাকালেন, বললেন, কি দেখলে? ডাক্তার বললেন, ম্যাগট হয়েছে। মহারাজা নিঃশ্বাস ফেললেন, বললেন, ব্যাস, মেরে ফেলো এবার, আর কষ্ট দিও না। ডাক্তার কি বলতে গিয়ে থেমে গেলেন। মহারাজা বললেন, কিন্তু একটি কথা, বিষ নয়। আমার বাবা ওর পিঠে বসে শিকার খেলেছেন, আমি খেলেছি। শিকারীর মৃত্যু বীরের মৃত্যু, তা থেকে ওকে বঞ্চিত করো না, গুলি করে মারো। ডাক্তার ঘাড় নেড়ে বললেন, তাই হবে। বললেন, কিন্তু মারে কে? যাকে তাকে দিয়ে জমজমকে আঘাত করানো চলবে না। মহারাজা বললেন, আমি নিজেই মারতাম, ওর প্রতি আমার সেই হতো শেষ কর্তব্য, কিন্তু আমি পারবো না। চৌধুরী, আমার এই উপকারটি করে দেবেন? আমি বললাম, মাফ করবেন মহারাজা, আমি শিকারী, জল্লাদ নই। মহারাজা বললেন, ডাক্তার তুমি? ডাক্তার বললেন, না, ও আমার 30 বছরের বন্ধু। বলতে বলতে অমন শান্ত মানুষ, তারও চোখ হঠাৎ জ্বলে উঠল। বললেন, তার জন্যে ভাববেন না মহারাজ, বাঁধা জানোয়ারকে মারতে লজ্জা পাবে না, বরং তারই ছবি তুলে বউকে পাঠিয়ে দেবে। এমন বীরপুরুষের খোঁজ আমি জানি। তার জন্যেই এর আরম্ভ হয়েছে, এর শেষও সেই করুক। তাই ঠিক হলো, রেসিডেন্টই হাতিকে মারবেন। রাজবাড়ি থেকে অনেক দূরে মাঠের মধ্যে হাতিকে নিয়ে যাওয়া হলো। মহারাজা নিজের হাতে শেষবার আদর করে খাবার খাইয়ে তাকে বিদায় দিলেন। সঙ্গে এলেন না। সঙ্গে চললেন যুবরাজ, রেসিডেন্ট আর ডাক্তার, আর রইলাম আমি। বুড়ো মাহুতো এলো না।
অন্য মাহুতরা দড়ি ধরে তাকে হাঁটিয়ে নিয়ে এলো। পথ থেকে দূরে ছোট্ট একটি মাঠ, তার চারদিকে পাহাড় আর বন। সেই মাঠের মাঝখানে হাতিকে এনে দাঁড় করানো হলো। রেসিডেন্ট সেজে গুজে এসেছেন, হাতে হাতি মারা ভারী বন্দুক। তার সেদিন সাজের বাহার দেখে কে? অত বড় হাতিকে মারবেন, মেরে তার ফটো তুলে দেশে পাঠিয়ে দেবেন। বিলেতের কাগজে দুজনের ফটো উঠে যাবে। মহাবীর শিকারী। হাতির পায়ের শিকলটা ফটোতে না উঠলেই হলো। সেই রোগে জর্জর হাতি, তাইতেই কর্তার তুম্বি কত। বললেন, ডাক্তার, ওকে বেঁধে দাও, যদি গায়েই এসে পড়ে। ডাক্তার বললেন, তাও বটে, আর ওর যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই। মাঠের মাঝখানে খোঁটা পুঁতে হাতির 4 পা 4টি খোঁটায় বেঁধে দেওয়া হলো। ডাক্তার আমাকে বললেন, চৌধুরী, একটি অনুরোধ আমি আপনাকে করব। হাতির ভাইটাল স্পটটি আপনি দাগ দিয়ে চিনিয়ে দিন। ও বেটার কাণ্ডজ্ঞানের ওপরে আমার কিছুমাত্র বিশ্বাস নেই। আমি বললাম, বেশ। হাতির গায়ে মই লাগিয়ে আমি তার পিঠে গিয়ে উঠলাম। 2 চোখ বরাবর লাইন টেনে তার মাঝখান থেকে খাড়া 3 ইঞ্চি ওপরে হচ্ছে হাতির ভাইটাল স্পট। সামনে থেকে গুলি এইখানে বিঁধলে একদম মগজে গিয়ে পৌঁছয়। এটা স্যান্ডারসনের মাপ। জায়গাটি ঠিক করে নিয়ে তার 4 দিক ঘিরে 1.5 ইঞ্চি প্রমাণ একটি সার্কেল আমি চক দিয়ে হাতির কপালে এঁকে দিলাম। নেমে এসে রেসিডেন্টকে বললাম, এবার মারো গুলি, ঠিক ওই সার্কেলের মাঝখানে। সাহেব 2 পা ফাঁক করে বন্দুক নিয়ে দাঁড়ালো। আধ ঘন্টা ধরে নিশানা করল, তারপর গুলি ছুড়ল। বইয়ের কথা মতো হাতির তখন ধপ করে মরে পড়ে যাবার কথা। তা কিন্তু সে গেল না, চিৎকার করে শূন্যে লাফিয়ে উঠল। সেই লাফের চোটে তার পায়ের শেকল টেকল সব খোঁটা উপড়ে ছিঁড়ে চলে এলো। হাতি আর দাঁড়ালো না। রাঙা টকটকে 2 চোখে চারদিকে একবার চেয়ে দেখল, তারপর এক দৌড়ে পাহাড়ের তলাকার বনে গিয়ে ঢুকে পড়ল। ডাক্তার কপালের ঘাম মুছে বললেন, ঢের হয়েছে চৌধুরী, আর নয়, চলো এবার বাড়ি ফিরে যাই। আমি বললাম, হাতি? ডাক্তার বললেন, ও থাক, বনের ছেলে বনের কোলে ফিরে গেছে, সেখানে হয়তো মরণটা অন্তত শান্তিতে হবে ওর, আর ওকে ঘাটাবো না। আমি বললাম, কিন্তু মহারাজা? ডাক্তার বললেন, তাকে যা বলবার সে আমিই বলবো খন, তুমি চলো, আর দেরি করো না। তাগাদার কারণ বুঝলাম। উজবুকটার সঙ্গে একত্রে পথ চলতে চাইছেন না। সে তখন কাতর মুখে তার ক্যামেরা মুড়ে গাড়িতে তুলছে। আমরা দুজনে হেঁটে চলে এলাম। 4-5 দিন কেটে গেল। হাতির নাম নিয়ে আর কোনো আলোচনা নেই। তারপর একদিন রাত্রে ডাক্তার হঠাৎ আমার ঘরে এলেন। বললেন, চৌধুরী, খবর আছে। বললাম, পাওয়া গেছে তাকে? ডাক্তার বললেন, তাকে পাইনি, তার খবর পেয়েছি, মানুষ মেরেছে। সে কি? কোথায়? ডাক্তার বললেন, দেখবে চলো। রাজবাড়ির বাইরে ছোট্ট হাসপাতাল, সেইখানে নিয়ে ডাক্তার লাশ দেখালেন। একটা জোয়ান পুরুষ, তাকে দোলে পিষে একেবারে পিণ্ড বানিয়ে ফেলেছে। মানুষের দেহ বলে চেনা যায় না। বনের পথে পড়েছিল, হাঁটুরে লোক দেখতে পেয়ে তুলে এনেছে। আমি বললাম, কিন্তু এ যে তারই কাজ, তা বুঝলেন কি করে? তাকে কেউ দেখেছে? ডাক্তার বললেন, না, আমার অনুমান। এমন অনুমানের হেতু? ডাক্তার বললেন, আছে, সে তোমাকে এখনো বলবো না। তবে আমার অনুমান যদি ঠিক হয়, তবে আশ্চর্য ব্যাপার। কি? বলেছি তো, এখনো বলবো না, আরও কিছুদিন দেখে নি। তার মানে আরও মানুষ মারবে সে? যদি মারে,
তবেই বুঝব আমার অনুমান ভুল নয়। এরপর অপরিপরি 7-8 দিনের মধ্যে প্রায় 10-12টা লোক হাতির হাতে মারা পড়ল। প্রত্যেকবারেই ডাক্তার আমাকে ডেকে নিয়ে দেহ দেখালেন। সেই একই ব্যাপার, দেহটাকে দোলে পিষে একেবারে পিণ্ড বানিয়ে ছেড়েছে। আমি বললাম, মানুষের ওপরেই জাতক্রোধ হয়ে গেছে ওর, মেরে মেরে যেন গায়ের জ্বালা মিটছে না। ডাক্তার বললেন, সে তো হবারই কথা। মানুষের বুদ্ধি আর বিবেচনার যে বিলেতি স্যাম্পল দেখে গেছে। কিন্তু আমি শুধু তাই ভাবছি না, ভাবছি প্রকৃতির কি অদ্ভুত রহস্যের সন্ধান পেলাম এর মধ্যে। আমি বললাম, কি আবার রহস্য? ডাক্তার বললেন, তোমারও চোখে পড়েনি? আশ্চর্য। আচ্ছা, একটুখানি ইঙ্গিত আমি তোমাকে দিচ্ছি। যে লাশগুলো এসেছে তাদের দেখেছো ভালো করে? আমি বললাম, ভালো করে মন্দ করে জানি না, দেখেছি। বিশেষত্ব কিছু লক্ষ্য করেছো? বিশেষত্ব আর কি, অত্যন্ত একটা উন্মত্ত আক্রোশ সে মিটিয়েছে এদের ওপর দিয়ে। মৃতদেহগুলোকে পর্যন্ত থেতলে চূর্ণ বিচূর্ণ করেছে। এই যা, সেই কথাই তো বলছিলাম, লোকজনকে সতর্ক করে দেওয়া উচিত যেন এর সামনে না পড়ে যায়। ডাক্তার বললেন, সে করা হয়ে গেছে। চারদিকে 20 মাইল অবধি ঢেররা দেওয়া হয়েছে, যেন মানুষ সাবধানে চলাফেরা করে। লোকজন যাতায়াতের পথের ওপরেই এর রোগ। পথের মধ্যে কাউকে একা পেলে আর রক্ষে নেই। তোমাকেও কিন্তু সতর্ক করে দিচ্ছি আমি, একা একা কখনো বেড়াতে বেরিও না, দিনের বেলায়ও নয়। আমি বললাম, আমি তো রাজবাড়ি থেকে দূরে যাই না। ডাক্তার বললেন, নাই বা হলো, কাছে আসতেই বা তার কতক্ষণ? এ তো তারই পুরনো বাড়ি, এর অন্ধি সন্ধি সবই সে চেনে। পরদিন সকালবেলা ডাক্তার আমাকে ডেকে পাঠালেন। আবার লাশ এসেছে। আমাকে কিন্তু তিনি লাশের কাছে নিয়ে গেলেন না সেদিন, নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন। বারান্দায় জনকতক বুনো লোক বসেছিল। তাদের একজনকে ঘরে ডেকে নিয়ে এলেন। বললেন, এরাই এনেছে। এরা কি বলে শোনো। বলো হে, বাবুকে বলো, কীরকম করে ওকে মারলো হাতি। আমি বললাম, তার মানে ওরা মারতে দেখেছে? সে লোকটা বললে, হ্যাঁ হুজুর, আমাদেরই দলের লোক, হাটে যাচ্ছিলাম আমরা। তারপর পাহাড়ের ওপর দিয়ে পথ, সেই পথে সার বেঁধে আমরা আসছি। হাতি কখন আমাদের পিছু নিয়েছে জানি না। পেছন থেকে এমন চুপে চুপে চলে এসেছে, কেউ কিচ্ছু টের পায়নি। সব পেছনে ছিল ওই লোকটা, একেবারে এসে তাকে ধরে ফেলেছে। তারপরে হুজুর অবাক কাণ্ড। হাতি মানুষ মারে পায়ের তলায় ফেলে বা সুরে জড়িয়ে আছাড় মেরে। এ হাতি তা করলে না, চিবিয়ে খেয়ে ফেললে মানুষটাকে। আমি আশ্চর্য হয়ে বললাম, তার মানে? সে বললে, তার মানে তাই। সুরে ধরে ধরে লোকটাকে মুখে পুরে চিবোতে লাগলো। চিবিয়ে চিবিয়ে সর্বাঙ্গ থ্যাতলা করে দিয়ে তারপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। আমরা তখন দৌড়ে ছিটকে যেখানে পেরেছি লুকিয়ে পড়েছি। সেইখান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার বললেন, আচ্ছা তুমি যাও। লোকটা বাইরে গিয়ে বসলো। ডাক্তার বললেন, বুঝলে কিছু? আমি বললাম, কি এ, ইনস্যানিটি? ডাক্তার বললেন, বলতে পারো, কিন্তু খবরদার একা একা কখনো বেরিও না। ডাক্তার তো বললেন বেরিও না, কিন্তু আমার মাথায় তখন ভূত চেপেছে। নিজের ঘরে ফিরে এসে বসে বসে তাই ভাবতে লাগলাম। রুগ্ন আহত হাতিকে আমি মারতে চাইনি, সেটা হতো জল্লাদ বৃত্তি। কিন্তু এখন এই হিংস্র উন্মত্ত হাতি মানুষের শত্রু। একে যেভাবে হোক মারায় পাপ নেই, আর এমন অস্বাভাবিকভাবে মানুষকে আক্রমণ করছে। তাই থেকেই বোঝা যায় সে আর প্রকৃতিস্থ নেই, সে জমজম নেই। তবে আমার মন স্থির হয়ে গেল, যে করেই হোক এই হাতিকে আমি মারব।
শিকারী হিসাবে সেটা হবে আমার সমাজের প্রতি কর্তব্য পালন। সেই দিনই বিকালে আমি ডাক্তারকে কথাটা বললাম। ডাক্তার বললেন, একে এখন মারাই দরকার, কিন্তু মারবে কি করে? আমি বললাম, ফাঁদ পাতলে হয় না। ডাক্তার বললেন, অনেক চেষ্টা হয়েছে, গর্ত খুঁড়ে, বিষাক্ত খাবার রেখে, বিষাণ পেতে, আয়োজনের ত্রুটি হচ্ছে না, কিন্তু সকল ব্যাপারেই এমন তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে ধূর্তামিতে তাকে এঁটে উঠতেই কেউ পারছে না। আমি বললাম, কেউই পারছে না, এও কি একটা কথা? ডাক্তার আমার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, তুমি কি ফোন দিয়ে এঁটেছ আমি বুঝেছি, ওসব মতলব ছাড়ো। বিদেশি মানুষ, কেন বিপদে পড়বে? আমি আর কথা না বলে চলে এলাম। আমার ফন্দিটা ডাক্তার ঠিকই আঁচ করেছিলেন। ফন্দি আর কিছু নয়, শিকারের লোভ দেখিয়ে তাকে ধরা। খাবারের লোভে সে না আসতে পারে, কিন্তু মানুষ মারবার যার এত বড় রোগ, মানুষ দেখলে সে লোভ সামলাতে পারবে না। আমি ঠিক করে ফেলেছিলাম নিজেই তার পেট হব। বন্দুক নিয়ে একা একা বনের পথে ঘুরে বেড়াবো, দেখি কেমন সে দেখা না দিয়ে পারে। রাজবাড়ির বাইরের মহলে আমার ঘর, কাউকে না জানিয়ে বেরিয়ে যাওয়া আমার পক্ষে শক্ত নয়। গেলামও তাই। 1 দিন, 2 দিন, 3 দিন একা একা বনের পথে, পাহাড়ের পথে ঘুরে বেড়াই, চারদিকে নজর রেখে রেখে চলি। কিন্তু হাতিও যেন আমার ফন্দি আঁচ করে ফেলেছিল। আমি আর কিছুতেই তার দেখা পাইনি, অথচ তখনও সে ঠিক মানুষ মেরে চলেছে, কখনো রাজবাড়ির কাছে, কখনো বা দূরে। দেখে শুনে মনে হলো, ধুত্তর, এই পাজি হাতিকে সত্যি এঁটে ওঠা গেল না। কি হবে, আর বন্দুক নিয়ে বেরোবো না, পণ্ডশ্রম। কিন্তু মজা এই, বন্দুক না নিয়ে যেদিন প্রথম বেরোলাম, সেই দিনই হাতিও দেখা দিলে। রাজবাড়ির ঠিক সামনেই মস্ত বড় একটা টিলা, তার উপর দিয়ে পথ বেঁকে গিয়েছে। টিলার উপরে গাছপালা। মহারাজার যত্নে সে বন প্রায় বাগানে দাঁড়িয়ে গিয়েছিল। নানা রকম ফুলের আর পাতাবাহারের লতা মহারাজা সেখানে এনে লাগিয়েছিলেন। এটা তার বেড়াবার স্থান, আমরাও যেতাম। সেদিন বিকেলবেলা মহারাজা, ডাক্তার, আমি আরও কয়েকজন সবাই মিলে সেইখানে বেড়াচ্ছি। বেড়ানো শেষ হয়ে এলো। মহারাজা বললেন, চলুন ফিরে যাই। ফেরার পথে ডাক্তারের হঠাৎ চোখে পড়ল টিলার মাথায় কি একটা নতুন রকমের অর্কিড ফুটে রয়েছে। ডাক্তারের এসব ব্যাপারে অসম্ভব শখ ছিল বলেছি। তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, আপনারা এগোন, আমি ওই ফুলটা পেরে নিয়ে আসছি। অন্য সবাই এগিয়ে গেলেন। ডাক্তার পাহাড় বেয়ে উঠে গেলেন। আমি পথের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। 2 মিনিটও হয়নি, হঠাৎ পেছন থেকে বিষম একটা দুর্গন্ধ আমার নাকে এলো, গ্যাংগ্রিনের পচা গন্ধ। চমকে পেছন ফিরে তাকিয়েই আমার চক্ষু স্থির। হাতি! তখন সে আমার চেয়ে জোর 50 হাত মাত্র দূরে, হাত খালি। দৌড়ে পালাবার তখন পথও নেই, সময়ও নেই। মৃত্যু আসন্ন বুঝে আচ্ছন্ন দৃষ্টিতে হাতির দিকেই তাকিয়ে রইলাম। তাকিয়েই কিন্তু একটি অদ্ভুত জিনিস চোখে পড়ল। হাতি আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু হেঁটে বা দৌড়ে নয়, মাটির ওপরে গুড়ি মেরে বসেছে সে। ধীরে ধীরে এক পা করে এগোচ্ছে, ঠিক বেড়াল যেমন করে ইঁদুরের দিকে এগোয়। সুরটাকে লম্বা করে সামনে বাড়িয়ে দিয়েছে, নাগালে পেলেই আমাকে খপ করে ধরে ফেলবে। তার সেই অদ্ভুত চলার রকম দেখেই বিদ্যুতের মতো একটা কথা আমার মনে হলো। এইভাবে এসে আমার কাছে পৌঁছতে ওর অন্তত 5 মিনিট সময় লাগবে। সেই 5 মিনিট আমার অবসর। এর মধ্যে যদি কোনো ক্রমে পালাতে পারি। শুনে বলো না কান্তি চৌধুরী পালাচ্ছে, তখন পালানো ছাড়া উপায় ছিল না। আর দেরি করলাম না,
সোজা সামনের খাড়া পাহাড় বেয়ে দৌড়ে উঠে গেলাম। সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে ডাক্তারও চিৎকার করে উঠলেন। আমি তখন 6-7 হাত উঁচুতে উঠে গেছি। ডাক্তারের চিৎকার শুনে দৌড়তে দৌড়তেই চেয়ে দেখতে গেলাম তিনি কত দূরে। সঙ্গে সঙ্গে পা পিছলে এক আছাড়। গড়িয়ে যদি পড়ি তো পড়ব একেবারে হাতির মুখে। মরিয়া হয়ে অন্ধের মতো হাত বাড়াতেই দড়ির মতো কি একটা হাতে ঠেকল। প্রাণের দায়ে সেটাকেই মুঠো করে ধরলাম। একটা ফুলের লতা। গাছ থেকে এরা নিচের দিকে ঝুলে পড়ে গুরুচির মতো। আমি ধরতেই আমার ওজনে আর পড়ার ঝাঁকুনিতে সেটা আমাকে শুদ্ধ দোল খেয়ে দূরে সরে গেল। আবার ফিরে এসে আমাকে পাহাড়ের গায়ে এনে ফেললে। আমি পা বাড়িয়ে ধাক্কা সামলালাম। টারজানের ছবি দেখেছ? আমার তখন সেই অবস্থা। ঝুলতে ঝুলতেই চট করে মাথায় বুদ্ধি এসে গেল। শিকার ফসকে যায় দেখে হাতি তখন লাফ দিয়েছে। পাহাড়ের গায়ে পায়ের ধাক্কা মেরে আমি দোল খেয়ে সরে গেলাম। আবার দোল খেয়ে ফিরে এলাম। হাতি ইতিমধ্যে আমি যেখানটাতে দাঁড়িয়েছিলাম সেইখানে এসে পড়েছে। তার একদিকে পাহাড়, অন্যদিকে ঢালু, যাকে বলে খড়। লাফের ঝোঁকে হাতি এসে সেই খড়ের কিনারায় পড়ল। আমিও ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দোল খেয়ে এসে তাকে ঠেলা মারলাম। ঝোঁক সামলাতে না পেরে হাতি উল্টে খড়ের মধ্যে পড়ে গেল। লতা ছেড়ে দিয়ে আমি পথের উপরে নেমে পড়লাম। আমার তখন সর্বাঙ্গে কাল ঘাম দেখা দিয়েছে, মাথা ঘুরছে। ডাক্তারও ততক্ষণ দৌড়ে নেমে এসেছেন। চটপট হাত চালিয়ে আমার জামার বোতাম তিনি খুলে দিলেন। গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসিয়ে দিয়ে বললেন, বিশ্রাম করো, ইটস আ মিরাকেল আই স। আমি বললাম, মিরাকেল কিছুই নেই ডাক্তার, ওটা নেহাত প্রাণের দায়ে করা। ডাক্তার বললেন, তোমার কথা বলিনি আমি, বলেছি অন্য জিনিসের কথা, বসে থাকো। বলে তিনি খড়ের কিনারায় গিয়ে ঝুঁকে পড়ে হাতিকে দেখতে লাগলেন। আমিও উঠে তার পাশে গিয়ে দাঁড়ালাম। নিচের মাঠে হাতি তালগোল পাকিয়ে পড়ে আছে, নিশ্চল মৃতদেহ। ডাক্তার হঠাৎ উঠে দাঁড়িয়ে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। বললেন, চৌধুরী, আমার একটি কথা রাখবে? বললাম, বলুন। ডাক্তার বললেন, এর কথা এখনই কাউকে বলবে না, ধরো ঘণ্টাখানেক, আর আমি এখন যা করব তাও কাউকে বলবে না, রাজি? বললাম, রাজি। ডাক্তার বললেন, তুমি এখন কেমন বোধ করছো? কোয়াইট ফিট? বললাম, হ্যাঁ। তাহলে এইখানেই একটু থাকো তুমি, এখন আর ভয় নেই, আমি আসছি। ডাক্তার প্রায় দৌড়েই চলে গেলেন। আধ ঘন্টা যেতে না যেতে হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। তার হাতে মস্ত বড় একটা ব্যাগ। আমাকে টেনে নিয়ে বললেন, চলো। হাতির কাছে গিয়ে দুজনে বসলাম। ডাক্তার ব্যাগ খুলে ছুরি বাটালি বার করলেন। বললেন, ওর ব্রেনটা আমি নেব। মহারাজ যদি জানতে পান তবে আমার মুন্ডু নেবেন, তাই তোমাকে সতর্ক করা, বুঝেছ? বললাম, হ্যাঁ। চটপট হাত চালিয়ে হাতির মাথা ডাক্তার ফেরে ফেললেন। মস্তিষ্কটাকে আস্ত বার করে নিয়ে বোতলে পুরলেন। তারপর আবার মাথাটাকে সেলাই করে জুড়ে দিলেন, যেন হঠাৎ কারো নজরে না পড়ে। বললেন, আজকের রাতটা যাক, শেয়ালে আর নেকড়ে ভাগেই সব চিহ্ন লোপ করে দেবে। ব্যাগ পিঠে ঝুলিয়ে আমরা যখন বাড়ি এসে পৌঁছলাম তখন সন্ধ্যা হয়েছে। রাত দুপুরে ডাক্তার এসে আমাকে ডাকলেন, চৌধুরী, দেখবে এসো। গিয়ে দেখি হাতির মগজটিকে তিনি টেবিলে সাজিয়ে রেখেছেন। মগজের পেশির ভাঁজ আর পাকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। একটা বই থেকে ছবি বার করে বললেন, এই দেখো, হাতির ব্রেনের চার্ট। আমি দুটোকে মিলিয়ে দেখলাম। দেখে বললাম, একরকম তো নয়। ডাক্তার বললেন, নয় তো, এবার এইটে দেখো। আরেকটা ছবির পাতা তিনি খুলে দিলেন।
তার সঙ্গে মগজটার ভাঁজের মিল অনেক বেশি। বললেন, এটা কিসের ব্রেন জানো? বাঘের। এও কি সম্ভব? বললাম, বলতে চান এই হাতিটার মগজ? হ্যাঁ, বদলে বাঘের মগজ হয়ে যাচ্ছিল। ভালো হয়ে বসো, বলছি। তারপর ডাক্তার যা বললেন আমাকে, সে অদ্ভুত কথা। শুনেছিলাম, কিন্তু আজও যেন বিশ্বাস হয় না। বললেন, প্রথম দিনের মৃতদেহটা দেখে আমার মনে খটকা লেগেছিল। তার গায়ে দাঁতের দাগ। হাতি কামড়ে মানুষ মারবে কেন? তারপর যত দিন যেতে লাগলো, ততই সেই একই জিনিসের পুনরাবৃত্তি। এই হাতি কামড়েই মানুষ মারছে। যে সন্দেহ আমার মনে দেখা দিয়েছিল, তার স্থির প্রমাণ পেলাম আজ, যখন দেখলাম সে ঠিক বাঘের মতো আড়ি পেতে তোমাকে ধরবার চেষ্টা করছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এমন হবার হেতু? ডাক্তার বললেন, প্রকৃতির সকল রহস্য মানুষের আজও জানা নেই, কিন্তু খানিকটা এর আমি আন্দাজ করতে পারি। খ্যাপা কুকুর শেয়ালে কামড়ালে মানুষ ক্ষেপে যায়, ঠিক সেই জীবের মতো করে ডাকতে থাকে, জানো? তার ধারণা হয় সে ঠিক সেই জানোয়ার হয়ে গেছে। একে বলা হয় অবসেশন বা সাজেশন রিফ্লেক্স। জলাতঙ্কও তাই। জল দেখে ভয় পায় না রোগী, পায় যাতে ছায়া পড়তে পারে এমন যে কোনো জিনিস দেখে, কারণ সে ছায়াতে সে সেই জানোয়ারের ছবি দেখতে পাবে। এই তার আতঙ্ক। তোমাদের সুশ্রুত একে দর্পণাতঙ্ক বলেছেন। সেইটাই খাঁটি কথা। তেলেপোকা কাঁচপোকার গল্প শুনেছ? কাঁচপোকা যখন তেলেপোকাকে ধরে, আতঙ্কে তেলেপোকার চেহারা বদলে কাঁচপোকার মতো হয়ে যায়। এই জমজম চিরদিন বাঘ শিকার করেছে, কখনো হারেনি। বৃদ্ধ বয়সে এই তার প্রথম হার, প্রথম মার খাওয়া। তার ওপর সাহেবের সেই চিৎকার। সব শুদ্ধ একটা বিষম আতঙ্কে সে বিহ্বল হয়ে পড়েছিল। বাকিটা ঘটিয়েছে রেসিডেন্টের বন্দুকের গুলি। গুলিটা ব্রেনে ঢোকেনি, কিন্তু ব্রেনকে একটা ঝাঁকুনি দিয়ে দিয়েছে। তার শৃঙ্খলা বদলে দিয়ে গেছে। আমি বললাম, ডাক্তার, এ আপনার বিদ্যে, আমার কথা বলার সাধ্যি নেই, কিন্তু আমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না। ডাক্তার বললেন, সেটা তোমার ইচ্ছা। আমার কথা 40 বছর আগে তোমাদের বাংলাদেশেই এই তথ্যের আমি সন্ধান পেয়েছিলাম। ভাগ্যের বলে এই জীবনেই তার চরম প্রমাণ পেয়ে গেলাম। আই অ্যাম স্যাটিসফাইড। আমি বললাম, বাংলাদেশে কি পেলেন? ডাক্তার বললেন, আমি তখন কলেজের ছাত্র। ইস্ট বেঙ্গলের এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এক অদ্ভুত গল্প শুনলাম। একজনদের গর্ভিণী গাইকে বাঘে ধরেছিল। বাঘ তাড়িয়ে গাইকে ছিনিয়ে আনা হয়েছে। কিছুদিন পরে তার বাছুর হলো। বাছুরের গায়ে অবিকল বাঘের রং। সে বাছুর বাঁচেনি, বাঁচবার কথাও নয়। কিন্তু কেন এটা হয়েছিল বলতে পারো? আতঙ্কগ্রস্ত গাই সারাক্ষণ সেই বাঘের কথাই ভেবেছে। এই জন্যেই বোধহয় তোমাদের শাস্ত্রে নিয়ম আছে, গর্ভিণীর ঘরে ঠাকুর দেবতার ছবি রাখতে হবে। খুব ভালো নিয়ম। আমরা বলিলাম, তারপর? কান্তি চৌধুরী বলিলেন, তারপর আবার কি? পরদিন হাতিকে খুঁজে পাওয়া গেল। ধুমধাম করে গোড় দেওয়া হলো। রেসিডেন্ট সাহেব 3 বোতল মদ ব্রাহ্মণ ভোজনে উড়িয়ে দিলেন।